শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠির জবাব এখনো পায়নি ঢাকা। প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার কথা জানালো দিল্লি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে আপিল করতে হবে ৩০ দিনের মধ্যে। মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় গেল সংশ্লিষ্টদের কাছে। তফসিল হলে আইন শৃঙ্খলার উন্নতির আশা ইসির। এসপিদের দায়িত্ব বন্টন লটারিতে অংশগ্রহণমূলক ভোটের অপেক্ষায় জার্মানি। চীনের দুঃখ হুয়াংহো, করাইলবাসীর দুঃখ আগুন। পোড়া বস্তিতে নিঃস্ব হওয়ার বেদনা, ক্ষোভ, ধ্বংসস্তূপে চাপা সঞ্চয়, আশ্রয়। হংকংয়ের ২০০০ ইউনিটের আবাসিক ভবনে ভয়াবহ আগুন। এ পর্যন্ত ১৩ জনের প্রাণহানি, আটকা পড়েছে বহু মানুষ। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার করা অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। We have received the request and this request is being examined. বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে, আর তা ভারতের বিদ্যমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতে পর্যালোচনা করা হচ্ছে। আমরা সবসময় শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। রাজধানী মহাখালীর করাইল বস্তিতে পুড়েছে শত শত ঘর। সব হারিয়ে নিঃস্ব বস্তিবাসীদের অবস্থান খোলা আকাশের নিচে। স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন কাজ করছে বস্তিবাসীর জন্য। সেখানে আছেন সহকর্মী অজিত। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অজিত, করাইলে পোড়া বস্তির এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কি বলছে? ধন্যবাদ তন্নি। আপনি সন্ধ্যার পর আসলে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসছে, সরকার কিংবা বিভিন্ন দেশি বিদেশি উন্নয়ন সংস্থা, এনজিও এখানে এসছে। তারা কেউ খাবার পানি, তারপর চাল ডাল সহ অনেকে আবার খাবার দিয়েছে। তবে অনেকেরা অভিযোগ ছিল যে অনেকে আসলে হুড়োহুড়ির কারণে অনেকে আসলে ক্ষতিগ্রস্তদের অনেকেই খাবার পায়নি, তারা অনেক অভিযোগ করেছেন। তো এখন আসলে তারা এখানে সন্ধ্যার পরে আসলে এখানে শত শত মানুষ কিন্তু ভিতরে আসছে। আর যাদের ঘর কিংবা দোকান পুড়ে গেছে তারা কিন্তু আসলে এখানে তাদের আবার যে স্থানগুলোতে তারা আসলে এখানে অনেকেই এখানে এসে তাদের জায়গাগুলোতে কেউ ছাউনি দিয়ে পরিবার পরিজনকে নিয়ে আসে, এখানে আবার থাকছে খোলা আকাশের নিচে। তারা কিন্তু এখন অবস্থান করছে। তো এরকম কিন্তু শুধু করাইল বস্তিতেই নয়, যে বিভিন্ন আশপাশের যে মাঠ আছে, কয়েকটা মাঠ আছে, এরশাদ মাঠ, টিএনটি মাঠ, তারপর এখানে মসজিদ সহ আশেপাশে বিভিন্ন স্থানে কিন্তু তারা আসলে বিচ্ছিন্নভাবে কিন্তু তারা রয়েছে। অনেকে একেবারে খোলা আকাশের নিচে কিন্তু আসলে রাত যাপন করছে। তাদের সাথে অনেকের সাথে আসলে কথা বলেছে। তারা আসলে তাদের যে কষ্টের কথা নিঃস্ব হয়ে গেছে। তারা অনেকেই জীবন নিয়ে আসলে পরিবার পরিজনকে নিয়ে, ছোট শিশুদেরকে নিয়ে কুলে করে আসলে এখান থেকে আসলে তারা পালিয়ে গেছে, কোনো রকমের জীবন বেঁচে গেছে। তারা বেঁচে ফিরেছেন, এটাই তারা আসলে মানে সৃষ্টিকর্তার কাছে তারা আসলে শুকরিয়া প্রকাশ করছেন যে আসলে আমরা বেঁচে আছি এখনও, যে আমাদের সব কিছু অনেকের আসলে একেবারে কিছুই একেবারে মানে নিজের কাপড়, গায়ের যে কাপড়টা, পরনে যে কাপড় ছিল সেই কাপড়টা নিয়ে তারা আসলে এখান থেকে অনেকে বের হয়ে গেছেন। আবার অনেকেই আসলে অনেক কিছু গুরুত্বপূর্ণ অনেক কিছু নিয়েছেন। আমরা আসলে কয়েকজন যারা অনেকের এখানে, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আসলে এখানে কিন্তু আসলে এখানে অনেকে অভিযোগ করছেন যে আসলে এখান থেকেই কিন্তু একটা সিলিন্ডার গ্যাসের লাইনের থেকে কিন্তু আসলে বিস্ফোরণের যে ঘটনার সূত্রপাত হয়েছে বলে বস্তিবাসীরা অনেকে আসলে এখানে অভিযোগ করছেন। আর আসলে আমি আসলে ডিবিসির ক্যামেরার মাধ্যমে যদি আপনাকে আসলে একটু দেখাতে চাই যে দেখেন এখানে কিন্তু আসলে সবাই তার জায়গাটাতে, এখানেই কারো দোকান ছিল, কারো দোকানের পাশেই ঘর ছিল, তার ঘরে অনেক আসবাবপত্র ছিল, টিভি, গহনা সহ টাকা পয়সা, নগদ টাকাও ছিল। আসলে এগুলো সব পুড়ে গেছে। দোকান ছিল, দোকানে হ্যাঁ। তো আসলে তারা আসলে তাদের কষ্টের কথাগুলো আমাদেরকে আসলে জানাচ্ছেন। আসলে তারপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অনেক কিছু দিয়েছে, অনেকে পেয়েছে। আসলে কয়েক দফা আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসছে, শিক্ষার্থীরাও অনেক আসছে, তাদেরকে দিয়েছেন। তো এখন তারা আসলে অনেকে ছাউনি দিয়ে কিন্তু তারা কিন্তু আসলে এখানে রাত্রি যাপন করছেন, কেউ খোলা আকাশের নিচে বসেছেন। তো আসলে এখন পর্যন্ত আসলে আমার কাছে রাজধানীর করাইল বস্তি থেকে সর্বশেষ পরিস্থিতি।
ধন্যবাদ অজিত আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী অজিত সরকার যুক্ত হয়েছিলেন রাজধানীর করাইল বস্তি থেকে, সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের। হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত 13 জনের। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন দমকল কর্মী। তবে 7 শতাধিক ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরও কয়েক ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি আগুন। স্থানীয় সময় দুপুর 2:45 হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো এলাকার ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত 3টি আবাসিক ভবনের বাঁশের মাচায় আগুন লাগে। পরে ভবনগুলোর অন্য অংশে ছড়িয়ে পড়ে আগুন। হঠাৎ বড় শব্দের পর একটি ব্লকে আগুন দেখতে পান বাসিন্দারা। আমি বাইরে তাকিয়ে দেখি ব্লক 5-এ আগুন লেগেছে, তাই আমি সঙ্গে সঙ্গে জিনিসপত্র গুছিয়ে নিচে নেমে আসি। জানি না আজ রাতে কোথায় ঘুমাবো। এতগুলো ব্লকে আগুন, চারপাশে আগুনের দৃশ্য দেখে ভীষণ অসহায় লাগছে। আগুন নেভানোর কাজে যোগ দেয় দেশটির ফায়ার সার্ভিসের 700-র বেশি কর্মী। পাশাপাশি ভবনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের চেষ্টাও চালান তারা। উদ্ধারের চেষ্টায় আহত হন ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী। আগুনের তীব্রতা বেশি থাকায় ভবনের উপর যাওয়া আমাদের জন্য বেশ কঠিন ছিল। ফলে আগুন নিয়ন্ত্রণ আনতে পুলিশ সহ আরও জরুরি ইউনিট মোতায়েন করা হয়। 8টি ব্লক নিয়ে গঠিত ওয়াংফো কোর্ট কমপ্লেক্সটিতে ফ্ল্যাট রয়েছে প্রায় 2000। গত মাসেও হংকংয়ের বাণিজ্য কেন্দ্রের একটি ভবনের মাচায় লাগা আগুনে আহত হন 4 জন। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 141, জামালপুর 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর 4 আসনে। এটি আমরা সবসময় এই ইলেকশন উপলক্ষে, নির্বাচন উপলক্ষে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলি, তারা কিভাবে কাজ করবে সেটি, কিন্তু এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন জামালপুর 4 আসনের সাধারণ মানুষ। তাদের কাছে জানতে চাইবো এখানকার তারা কেমন প্রার্থী চান এবং তাদের এলাকার কী উন্নয়ন হয়েছে বা কী উন্নয়ন হয়নি, তাদের প্রত্যাশা কী। বিশেষ করে এই সরিষাবাড়ি উপজেলার 8টি ইউনিয়ন এবং একটি পৌরসভা আছে। এখানে ধান হয়, যেমন সরিষা হয়, শিল্প উৎপাদন হয়। তো নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনী বাতাস বইছে চারদিকে, কিন্তু আপনাদের এলাকায় কেমন প্রার্থী আপনারা প্রত্যাশা করছেন সংক্ষেপে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সরিষাবাড়ি 4 আসনের সাধারণ ভোটার। আমরা এই আসনে ইতিপূর্বে আপনার যে প্রার্থী হয়েছে তারা ঢাকাতেই বেশিরভাগ অবস্থান করেছে, তাদের সাথে তৃণমূলের সেরকম যোগাযোগ ছিল না। আপনি চাচ্ছেন তৃণমূলের সাথে সম্পৃক্ততা আছে এমন একজন প্রার্থী আপনার এলাকা নির্বাচিত হোক, যারা আপনার জন্য কাজ করবে। আমরা একজন শিক্ষক আমার সাথে যুক্ত হয়েছেন। আপনার এলাকার শিক্ষা ব্যবস্থা নিয়ে সংক্ষেপে জানতে চাই। বলছিলেন গত 17 বছর আপনার এলাকায় তেমন শিক্ষার ততটা উন্নয়ন হয়নি, সংক্ষেপে জানতে চাই আপনার এলাকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওয়াজেদা পারভিন, সরিষাবাড়ি সালেমা খাতুন গার্লস স্কুলে হেডমিস্ট্রেস। আমি 2005 থেকে আমি সরিষাবাড়ি সহকারী প্রধান হিসাবে নিয়োজিত আছি, বর্তমানেও আছি। আমি আমার 17 বছর আমি আমার প্রতিষ্ঠানে কোনো উন্নয়নমূলক কাজ পাইনি। আমাদের এমপি মনোনীত প্রার্থী জনাব ফরিদুল কবির তালুকদার, উনি শিক্ষক বান্ধব একজন মানব এবং সে তার মন মানসিকতা, সে একটা মানবিক মানুষ। সে শিক্ষাক্ষেত্রে নারী শিক্ষা যাতে এগিয়ে যায় সে নিবেদিত ভাবে শিক্ষাক্ষেত্রে নিবেদিত পান একজন সংসদ সদস্য, এরকম চাচ্ছেন। আপনার কাছে জানতে চাইবো আপনার প্রত্যাশা কি? আপনার এলাকায় এত বছর উন্নয়ন হয়েছে কিংবা হয়নি, কি প্রত্যাশা করছেন আপনি? বিগত সময়ে সরিষাবাড়িতে সারা বাংলাদেশে উন্নয়ন হলেও সরিষাবাড়িতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমার সাথে যুক্ত হচ্ছে একজন নতুন ভোটার, প্রথমবারের মতো ভোটার হয়েছেও, কখনো ভোট দেওয়ার অভিজ্ঞতা হয়নি। কেমন প্রার্থীকে ভোট দেওয়ার ইচ্ছা এবার? আমরা নতুন প্রজন্মের মনে করেন যে যারা আছি যারা আমাদের প্রতিনিধি 4 আসনের, জামালপুর 4 আসনের ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব, সে তৃণমূল থেকে, তাকে আমরা চিনি বা আমাদের খোঁজ খবর রাখে, তাকে আমরা ধন্যবাদ। আর জানতে চাইবো আপনারা এই এলাকার আমরা কি কি উন্নয়ন বাকি আছে বা কি উন্নয়ন আপনারা করতে চান একটু সংক্ষেপে জানতে চাই। আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি এমন একজন জনপ্রতিনিধি চাই যিনি সরিষাবাড়ি সম্পর্কে অবগত আছেন, সরিষাবাড়ির মানুষের সাথে যার সম্পর্ক রয়েছে,
সরিষাবাড়ির মানুষের বিপদে আপদে এমন একজন লোককেই আমরা চাই যাকে সব সময় পাওয়া যাবে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম যে সরিষাবাড়ি যে 4 আসন, ভোটার আছে 2,89,000, এর মধ্যে পুরুষ ভোটার 1,43,000 এবং নারী ভোটার 1,45,000, মানে নারী ভোটারের সংখ্যা বেশি। আমার সাথে একজন নারী ভোটার ছিলেন এখানে। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে। আগামীকাল আমরা জামালপুর 5 আসন এবং শেরপুর 1 আসনের যারা প্রার্থী তাদের সম্ভাবনা এবং তাদের যে পরিকল্পনা কি আছে সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 453 পৃষ্ঠার রায়ের সত্যায়িত অনুলিপি প্রসিকিউশন, দণ্ডিত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী এবং ঢাকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় থেকে 3টি পক্ষের কাছে রায়ের কপি পৌঁছানো হয়। রায়ের বিরুদ্ধে 30 কার্যদিবসের মধ্যে সংক্ষুব্ধ যে কোনো পক্ষ আপিল করতে পারবেন বলে জানান আইনজীবীরা। তবে পলাতক আসামির পক্ষে আপিল করার কোনো বিধান নেই বলে জানায় প্রসিকিউশন। এর আগে 17 নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয় 5 বছরের কারাদণ্ড। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চিঠি দেওয়া হলেও এখনও মেলেনি এর কোনো জবাব। আর এত দ্রুত জবাব আশাও করে না বাংলাদেশ। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে মৃত্যুদণ্ডের রায় নিয়ে পশ্চিমাদের চাপ আছে কিনা সে বিষয়ে কিছু বলতে নারাজ তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেওয়া হয় গত শুক্রবার। সে চিঠির জবাব পাওয়া যায়নি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চিঠির উত্তর দ্রুত পাওয়া যাবে এমন আশাও করে না বাংলাদেশ। আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। এত তাড়াতাড়ি উত্তর আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখন, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপ আছে কিনা সে প্রশ্নেরও জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন কিরকম হবে না হবে পরে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয়। একই কথা, আমার উপর কোনো চাপ নেই। পশ্চিমা দেশগুলো মৃত্যুদণ্ড সমর্থন করে না, তাই শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে তাদের কোনো চাপ আছে কিনা এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, এটি তার মন্ত্রণালয়ের বিষয় নয়। এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। এটা আপনি ল মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন, এটা আপনি কোর্টকে জিজ্ঞেস করেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে উদ্ধার 832 ভরি স্বর্ণ বৈধ না অবৈধ তা যাচাই শুরু করেছে দুদক। এ কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় 2টি ভল্টে অভিযান চালায় দুদক। সংস্থাটির কাছে তথ্য ছিল সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বর্ণালংকার রক্ষিত আছে। আজ দুপুরে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, অভিযানের শেষে শেখ হাসিনা 2টি ভল্ট থেকে 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তবে পূবালী ব্যাংকের ভল্টে তেমন কিছু মেলেনি। ভল্টে থাকা নথিতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা ও সাইমা ওয়াজেদ পুতুলের নামে স্বর্ণালংকার রয়েছে। এই স্বর্ণের বৈধতা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুদক। এছাড়া 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আমাদের দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লকার খোলার অনুমতি দিয়ে থাকে। অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832.51 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। আমরা তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করছি। যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায়, আপনারা বুঝতে পারছেন যে সেটা তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে। বাউল শিল্পীদের উপর হামলার ঘটনাকে উগ্র ধর্মান্ধদের ন্যাক্কারজনক কাণ্ড বলে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধরনের হিংসার পথ বেছে নেওয়া কারোর জন্যই কাম্য নয় জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন তিনি। দুপুরে ঠাকুরগাঁও বিএনপির কার্যালয়ে উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে ঢাকায় কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। সুষ্ঠু তদন্তে প্রকৃত ঘটনা বের করে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসার দাবিও জানান তিনি।
করেল বস্তিটা সবচেয়ে বড় বস্তি, দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি করি। মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়, তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি।